ঠিক আছে, লিখে রাখ ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন। ওদের যা ইলেকট্রোনেগেটিভ অর্ডার সেটাই হচ্ছে ওদের হাইড্রোজেন বন্ডিং স্ট্রেংথের অর্ডার। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ডিং এর ওখানে লিখে রাখ স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডিং ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন। স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডিং ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন, এফ গ্রেটার দেন ও গ্রেটার দেন এন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং খাতার মধ্যে যেখানে আছে কেমিক্যাল বন্ডিং সেখানে তুই লিখে রাখলি স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডিং ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন। ঠিক আছে, লেখা আছে। আচ্ছা, তার উপরের কোশ্চেনটা দেখ, তিনজনের পোলারাইজিং পাওয়ারের অর্ডার জানতে হয়েছে। পোলারাইজিং পাওয়ার অর্ডার কী হয় বলতো? তিনটা মলিকুল দেওয়া আছে, আয়ন দেওয়া আছে Na প্লাস, Al প্লাস 3 আর Mg প্লাস 2। এদের পোলারাইজিং পাওয়ারের অর্ডার কী হবে? পোলারাইজিং পাওয়ার পোলারাইজিং পাওয়ারের অর্ডার কী হবে বলতো? খাতার মধ্যে বার কর কেমিক্যাল বন্ডিং এর পোলারাইজিং পাওয়ার, ওটা দেখে বল কী হবে। Na প্লাস অ্যালুমিনিয়াম প্লাস আর Mg প্লাস 2 এদের পোলারাইজিং পাওয়ারের অর্ডার কী হবে? মানে গ্রেটার দ্যান লেস দ্যান করে বল। এক্স্যাক্টলি, অ্যালুমিনিয়াম প্লাসটি সবচেয়ে বেশি হবে, তাই তো? কেন? খাতার মধ্যে কি করা আছে? এরকম করা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, চার্জের এফেক্ট অনেক বেশি হবে, কারণ এরা যেহেতু সেম পিরিয়ডে আছে এদের সাইজের এমন কিছু ডিফারেন্স হবে না। সাইজ কমলেও এমন কিছু কমবে না, কিন্তু আমার এখানে চার্জ বাড়ছে হচ্ছে 2 টাইমস 3 টাইমস এইভাবে বাড়ছে। তার মানে স্বাভাবিকভাবে এখানে চার্জের এফেক্ট আমার প্রিডমিনেট করবে। তাহলে সেই সূত্রে আমার অর্ডার কী হবে? অ্যালুমিনিয়াম প্লাসটি সবচেয়ে বেশি, তারপরে Mg প্লাসটি, তারপরে হচ্ছে আমার Na প্লাস। ঠিক আছে, পোলারাইজিং পাওয়ার ওখানেই করা আছে এবং এক্স্যাক্টলি সেম কোশ্চেনই করা, সেম কোশ্চেন এক্স্যাক্টলি করা আছে। পরের পেজ, পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-তে বল কার কি আছে বল। পেজ নাম্বার 3-তে কোশ্চেন নাম্বার 4। কেমিক্যাল বন্ডিং যেটা খোলা থাক সামনে, দেখে বল কি হবে। পেজ নাম্বার 3-তে কোশ্চেন নাম্বার 4। সলিবিলিটি অফ ওয়াটার বার করতে হবে। চারটে মলিকুল দেওয়া, AlF3 AlCl3 AlBr3 আর Ali। বলে এদের মধ্যে সবচেয়ে ভালো আয়নিক কি হবে বলতো? এই চারজনের মধ্যে আমি যদি এদের মধ্যে কম্পেয়ার করে বলি, এই চারজনের মধ্যে সবচেয়ে ভালো আয়নিক কি? তার মানে যে আয়নিক হবে না কোনো কথা। আমি যদি বলি এদের চারজনের মধ্যে সবচেয়ে ভালো কোভ্যালেন্ট কি, বলতে এই চারজনের মধ্যে সবচেয়ে ভালো কোভ্যালেন্ট কি হবে? Li। তার কারণ কি? তার কারণ হচ্ছে I মাইনাসের সাইজ সবচেয়ে বেশি এবং I মাইনাসের পোলারাইজেবিলিটি সবচেয়ে বেশি হবে। I মাইনাস ইজিলি ইলেকট্রন ক্লাউড দিয়ে দেবে, তার খাতার মধ্যে এই জিনিসগুলো লেখা আছে খাতার মধ্যে। তার মানে I মাইনাস ইজিলি ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে দেবে। সেই জন্য আমার Li3 সবচেয়ে ভালো কোভ্যালেন্ট ক্যারেক্টার এর মধ্যে ডেভেলপ করবে। বোঝা গেছে? তো এদের মধ্যে সবচেয়ে খারাপ কোভ্যালেন্ট কি হবে? AlF3। তাহলে এই চারজনের মধ্যে বল এবারে আয়নিক হলে সলিবিলিটি ইন ওয়াটার বাড়ে না কমে? সেটা তো খাতায় লেখা আছে। আয়নিক হলে সলিবিলিটি বাড়বে, ওয়াটারের সলিবিলিটি বাড়বে। তাহলে এদের মধ্যে অ্যান্সার আমার কী হবে? AlF3। বুঝতে পেরেছিস? যে কোভ্যালেন্ট সে হচ্ছে আমার সবচেয়ে খারাপ সলিবেল ওয়াটারে, আর যে আয়নিক সে আমার সবচেয়ে ভালো সলিবেল হবে ওয়াটার। বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? চলো এইবারে না আমি পরের কোশ্চেনগুলো এবার নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, অনেক আছে তো পার্টিকুলারলি করা যাবে একটা করে কোশ্চেন। চল, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এর এ, যে কটা মলিকুল আছে ওই মলিকুলগুলো আমাদের ক্লাসে করা, তোকে যদি বার কর ভ্যান ডার ওয়ালস ফোর্স, ওখানে ওই 3টে মলিকুল পেয়ে যাবি। তারপরেরটা তুই এখন আমাকে বলবি 10-এর বি। 10-এর বিতে মলিকুলগুলো আঁক খাতার মধ্যে, চাইলে আঁকতে পারিস, চাইলে নাও এঁকে আমাকে অ্যান্সার দিতে পারিস, তো যেটা ইচ্ছা। আঁক খেতে এঁকে ফেল খাতার মধ্যে। 10-এর বি আঁক। 10-এর বি 3টে মলিকুল বলছে, খাতার মধ্যে এঁকে ফেল। ঠিক আছে?
10 বিট 3টে মলিকুল খাতামে দেখে ফেল। একে আমাকে বয়লিং পয়েন্টের অর্ডার তুই বলবি। থ্রি থ্রি ডাইমিথাইল হেপ্টেন, হেপ্ট মানে হচ্ছে 7খানা কার্বন, একে বলেছি 7টা। থ্রি থ্রি ডাইমিথাইল মানে 3 নম্বরে 2খানা মিথাইল দিয়ে দিয়েছিস, ঠিক আছে। তারপর একটা 2,2,4 ট্রাইমিথাইল হেক্সেন, হেক্স মানে 6টা কার্বন দিয়ে দিয়েছিস। আর লাস্টে একটা ননেন, ননেন মানে কটা কার্বন? 9টা, ঠিক আছে। এই যে মলিকুলগুলো আমি আঁকলাম, মানে তুই আঁকলি বেসিক্যালি, এদের কি সবার ফর্মুলা সেম? আগে তুই দেখ, আগে তুই দেখবি ভাই ফর্মুলা সেম কিনা। সবার কি ফর্মুলা সেম? তুই বলতো ফর্মুলা সেম দেখার জন্য হাইড্রোজেন কাউন্ট করার দরকার আছে? কি কাউন্ট করলেই হয়ে যাবে বলতো? কার্বন 9টা আছে কিনা দেখলেই হয়ে যাবে। কার্বন কি 9টা আছে প্রত্যেকটার মধ্যে? তুই যা দেখতে পাচ্ছিস তাই বলবি, সবকটাতেই 9টা, তাহলে সবকটা হচ্ছে আমার আইসোমারের মধ্যে পড়ে গেছে। তাহলে এইবার আমি যাব হচ্ছে লিনিয়ার ব্রাঞ্চিংয়ের কেস, ঠিক আছে। তাহলে বল এদের মধ্যে সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট কার হবে? যে সবচেয়ে ভালো লিনিয়ার না যে সবচেয়ে ভালো ব্রাঞ্চড? সবচেয়ে ভালো লিনিয়ার। তাহলে লিনিয়ার কি এদের মধ্যে? নন-এন হচ্ছে সবচেয়ে বেশি হবে, তাহলে এদের মধ্যে নন-এনের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হলো। তাহলে নন-এন গ্রেটার দেন, তারপরে কি আসছে? হেপ্টেনের কেসটা আসছে, তাই না? ব্রাঞ্চিং ওখানে কটা হয়েছে বলতো? হ্যাঁ, মাত্র দুদিকে গেছে, তাহলে ওখানে ব্রাঞ্চিংটা মাত্র দুদিকে গেছে, বুঝতে পারলি? তাহলে নন-এনের সবচেয়ে বেশি। তারপরে কোনটা হচ্ছে বলতো? 1 গ্রেটার দেন 2, তাই তো? 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, অ্যান্সার তাই তাই হলো না? হয়েছে তো? সরি সরি সরি, 3 এর সবচেয়ে বেশি, 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2, তাই তো? 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2, ক্লিয়ার? বোঝা গেছে? নন-এনের সবচেয়ে বেশি, তাহলে 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2, বুঝলি? এই পেজ আর কিছু আছে ডাউট? পেজ নাম্বার 2তে, সরি পেজ নাম্বার 3তে যেখানে ছিলাম, আর কিছু ডাউট আছে? পরেরটা পেজ নাম্বার 4, লাস্ট পেজ। লাস্ট পেজের লাস্ট কোশ্চেন ভাই আমাদের সিলেবাসে আমরা পরে করবো, পরের দিন করবো। কোরে হাউস রিয়াকশান। আচ্ছা, লাস্ট পেজে কোরে হাউস রিয়াকশান কোথায় কোন কনটেক্সটে পড়েছিলাম? তো খাতার মধ্যে তোকে বলছি কোন কনটেক্সটে এটা পড়েছিলাম, বার কর খাতার মধ্যে। হয়তো পড়েও ছিলাম, দেখা যাক। উডস রিয়াকশান বার কর, উডস রিয়াকশান খাতার মধ্যে, উডস রিয়াকশান। হয়তো পড়িনি, সিলেবাসে নেই বলে পড়িনি। উডস রিয়াকশানের মধ্যে দেখ লেখা আছে কোরে হাউস কোথায় দরকার। বল কোথায় দরকার বলতো কোরে হাউস? অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন বানানোর জন্য দরকার হচ্ছে কোরে হাউস, ঠিক আছে? ওকে, পরের দিন পড়বো কোরে হাউস রিয়াকশান, ওইখানেই লিখে রাখবো সাইডে একটুখানি। আচ্ছা, কোরে হাউস রিয়াকশানের ঠিক উপরে আবার কোশ্চেনে ফিরে আসি। কোরে হাউস রিয়াকশানের ঠিক উপরে দেখা যাচ্ছে পলিমেরাইজেশন রিয়াকশন। তোকে বলেছিলাম অর্গ্যানিকের 3-4টে রিয়াকশন পাঠাবো, তার মধ্যে একটা হচ্ছে এটা পলিমেরাইজেশন, মানে কি? কিছুই নয়, ধর অনেকগুলো ইথিলিন জুড়ে পলি ইথিলিন বানাবে, ঠিক আছে? এটাই হচ্ছে পলিমেরাইজেশন রিয়াকশন। বা অনেকগুলো ভিনাইল ক্লোরাইড জুড়ে পলিভিনাইল ক্লোরাইড বানাবে, এটাই হচ্ছে পলিমেরাইজেশন রিয়াকশন। পলিমেরাইজেশন পলিমেরাইজেশন আর কিছু বোঝানোর মতো নেই। ধর ইথিলিন মলিকুল এনখানা ইথিলিন জুড়ে বানাবে হচ্ছে পলি ইথিলিন, এটাই পলিমেরাইজেশন রিয়াকশন। যাই হোক, এখানে বোঝানো কিন্তু এটা পাঠিয়ে দেবো 20 তারিখের মধ্যেই, চেষ্টা করছি জানুয়ারি সব পাঠিয়ে দেওয়ার, যা যা আছে ডিউ। লাস্ট পেজে কিছু কোশ্চেন আরও দেখি। কোশ্চেন নাম্বার 17, কনভার্সনগুলো করবি এখন তুই। ফার্স্টেরটা 17-1, বেনজিন থেকে মেটানাইট্রোক্লোরোবেনজিন, আগে ছবি আঁক খাতার মধ্যে, আমাদের করা আছে এই ধরনের কনসেপ্ট, নাও করতে পারি আমরা। বেনজিন থেকে মেটানাইট্রোক্লোরোবেনজিন, আগে তুই ছবিটা আঁক মেটানাইট্রোক্লোরোবেনজিনের। মেটানাইট্রোক্লোরোবেনজিনের ছবি আঁক। মেটানাইট্রোক্লোরোবেনজিন। বাড়িতে পড়াশোনা না করলে কিন্তু চাপ আছে, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, কারণ আমি এখন অর্গ্যানিক এই হোমওয়ার্ক নিয়ে বা এই পুরো যে হোমওয়ার্ক চলছে, শুধুমাত্র অর্গ্যানিক তো নয়, সব কিছুরই হোমওয়ার্ক নিয়ে কাউকে আমি কোনো রকম প্রেশার দেবো না।
প্রেশারটা তুই নিজে কদিন পরে ফিল করতে পারবি, ওটাই বেস্ট। ক্লাস 12-এর শুরুতে আমি সেম কথাগুলো বলেছিলাম। ক্লাস 12-এর এখন যারা যারা আমার কথা ফলো করেনি তারা এখন বছরের শেষে গিয়ে ভয়ঙ্কর প্রেশারে আছে, কারণ তাদের বোর্ড এক্সাম স্টার্ট হবে 12 তারিখ থেকে, সিবিএসসির ওই 10 তারিখ 10-12 ওরকম থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আইএসসি ওই একসাথেই হবে, এবং ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হবে হচ্ছে ওদের কেমিস্ট্রি পরীক্ষা, সিবিএসসি মানে 23 না 24 তারিখে, আইএসসি 27 তারিখে। তারা এখন ডেঞ্জারাস প্রেশার, ভয়ঙ্কর প্রেশারে আছে, কারণ তারা বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা পড়বে। এবং তাদের গার্জিয়ান আমাকে বলছে যে স্যার আপনি ঠিকই বলেছিলেন। আমি তো গার্জিয়ানদের প্রত্যেকটা কথাই বলে রেখেছিলাম যে যারা যারা পড়াশোনা করবে না তারা বছর শেষে গিয়ে ভয়ঙ্কর প্রেশারে পড়বে, এবং তারা তখন চাইলেও সিনারিওটা চেঞ্জ করতে পারবে, কারণ তখন হাতে টাইম নেই। ক্লাস 12-এর কথা বলছি, ঠিক আছে, হাতে টাইম নেই। এখন জানুয়ারি মাস চলছে, এখন স্কুলে স্কুলে চলছে প্র্যাকটিক্যাল এক্সাম, কিচ্ছু করার নেই, বোর্ডের প্র্যাকটিক্যাল ভালো করে দিতে হবে। প্র্যাকটিক্যালের মধ্যে 30 মার্কস আছে, প্রজেক্ট চলছে, প্রজেক্ট মুখস্থ করতে হচ্ছে, কারণ মুখস্থ করার দরকার নেই, তোকে তো ভাইবার সময় প্রজেক্ট থেকে জিজ্ঞেস করবে না প্রজেক্টে কী করেছো, জিজ্ঞেস করবে এরকম। তাহলে প্রজেক্টে যেটা লিখছে শুধু ইন্টারনেট থেকে টুকলেই হবে না, ওটা পড়তেও হবে একবার, কারণ পরীক্ষার সময় জিজ্ঞেস করবে প্রজেক্ট থেকে যেটা কী লিখেছো, জিজ্ঞেস তো করবে। হয়তো তুই কিছু লিখেছিস, ভিতরে একটা লাইন লেখা আছে উইকিপিডিয়া, ঠিক আছে, তখন তো এক্সটার্নাল দেখে বলবে এটা কী লেখা আছে, উইকিপিডিয়া কেন লেখা মাঝখানে হঠাৎ করে, তুই কপি পেস্ট করেছিস তো, ওখানে তো ছিল উইকিপিডিয়াতে রেফারেন্স লেখা থাকে না উপরে কোনায় 2, ওই 2টাই পড়ে গেছে, ওর মধ্যে বলবে 2টা কেন লিখেছো, জিজ্ঞেস করবে এরকম এক্সটার্নাল, তখন তুই কী অ্যান্সার দিবি। তাহলে তোকে ওই প্রজেক্ট আবার ক্রস চেক করে দেখতে হবে, এত টাইম। এবার সারা বছর তো আমি পড়াশোনা করিনি, তাহলে প্রজেক্ট নিয়ে এখন ব্যস্ত। তারপর আমাকে থিওরি 70 মার্কসের আছে, 70 মার্কসের থিওরি, শুধু তো কেমিস্ট্রি নয়, ফিজিক্সেও সে ফাঁকি দিয়েছে, যে একটা সাবজেক্টে ফাঁকি দেয় সে সবকটাতেই ফাঁকি দেয়, এটা একদম সিম্পল লজিক। সে ম্যাথসেও ফাঁকি দিয়েছে, সে ফিজিক্সেও ফাঁকি দিয়েছে, তো কোনটা ছেড়ে সে কোনটা করবে, এখন পাগল অবস্থা তার। এটা প্রত্যেক বছর ক্লাস 12 হয়, এবং আমি প্রতি বছর এই যে সিনারিওটা হবে সেটা আমি প্রথম ক্লাসে বলে দিই, এখানে এপ্রিলের প্রথম ক্লাসে বলে দিই। যারা যারা ফলো করে তারা এখন পুরো একদম পুরো টেনশন ফ্রি আছে, তাদের এখন সব পড়া আছে, তারা সব মানে জানে যে কোথা থেকে কী কোশ্চেন আসবে, কীরকম প্যাটার্নে কোশ্চেন আসবে সব জানে, তাই এখন ফুল কনফিডেন্ট, ঠিক আছে। লাস্ট ইয়ার এখান থেকে তো 98 হাইয়েস্ট উঠেছিল। যাই হোক, এরকম চলতে থাকে, পরের বছরও চলবে, তারপরের বছরও চলবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। আমি প্রথম দিন এটাও বলে দিই যে আমার কথা যদি না মানতে ইচ্ছা করেন, অবভিয়াসলি ভাই মানা না মানা তো একটা স্টুডেন্টের বেসিক ফ্রিডম, এখানে তো আমার কিছু করার নেই, তুই এটা স্বাধীন দেশে আছিস তো স্বাধীন ইচ্ছা। আমি বলে দিই যে প্রথম ক্লাসেই তুই দেখবি যারা যারা করবে না ফলো তারা একটা বছর শেষে নিজে রিয়েলাইজ করবে, এবং নিজে রিয়েলাইজ করার থেকে তো ভালো কিছু আর হতে পারে না, তারা এখন নিজেরা রিয়েলাইজ করছে, তারা নিজেরা বলছে স্যার আমার পড়া উচিত ছিল, আপনি যেভাবে বলেছেন সেভাবে করা উচিত ছিল, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, আর কী করা যাবে এখন। আমি দুর্গাপুজো অবধিও বলেছিলাম যে দুর্গাপুজো অবধিও যদি দুর্গাপুজোর পরে 2 মাস যদি টাইম ইউটিলাইজ করতে পারি তাও হয়, কিন্তু তারা ওই যে ভাই ডিসেম্বর অবধি ওয়েট করেছে, ওয়েস্টও করেছে টাইম, ক্রিসমাস অবধি ওয়েট করেছে, কিন্তু ক্রিসমাসের পরেই তো ভাই আর কিছু করার নেই, সময়ই নেই আর, কী করবে, চাইলেও পারছে না আর করতে, কী ছেড়ে কী পড়বে, ঠিক আছে। এই হচ্ছে সিচুয়েশান, এবং এটা পরের বছর হবে। তো মেটানাইট্রোক্লোরোবেনজিন এঁকেছি, দেখ এই কনভার্সন কীভাবে করবো, আমি যদি প্রথমে বেনজিনের মধ্যে নাইট্রেশন করি বা ক্লোরিনেশন করি, ধর আমি প্রথমে বেনজিনের মধ্যে ক্লোরিনেশন করলাম, মানে বেনজিন থেকে ক্লোরোবেনজিন ধর আমি প্রথমে বানালাম, ক্লোরোবেনজিন বানানোর পরে আমি যদি ওর মধ্যে নাইট্রো ঢোকাতে চাই, সমস্যাটা হচ্ছে ক্লোরোবেনজিন বানানোর পরে নাইট্রো ঢোকালে ক্লোরোবেনজিনটা হচ্ছে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, বুঝতে পেরেছিস, এরকম কেস করেছিলাম না আমরা ক্লোরোবেনজিন বানিয়ে নাইট্রেশন করলে এটা হবে না, কারণ ক্লোরোবেনজিন বানিয়ে নাইট্রেশন করলে আমার একটা প্যারা হয়ে যেত বা অর্থ হয়ে যেত, তাহলে আমাকে এমন একটা গ্রুপ লাগাতে হবে যে কিনা ভাই মেটা ডাইরেক্টিং হয়, তাই এই জন্য আমি প্রথমে এটার মধ্যে করবো যে নাইট্রেশন, নাইট্রোটা হচ্ছে আমার ভাই প্যারা ডাইরেক্টিং নয়, অর্থ প্যারা ডাইরেক্টিং নয়, ওটা হচ্ছে মেটা ডাইরেক্টিং, তাহলে এটার অ্যান্সার না আমাদের আগে করা আছে, আমরা প্রথমে এর মধ্যে করবো নাইট্রেশন, কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 ওপর দিয়ে, তারপরে ওর মধ্যে ক্লোরিনেশনের রিয়েজেন্টটা দেবো Cl2Fe এসব জিনিসপত্র, বুঝতে পেরেছিস। তাহলে 1 নম্বরে আমরা অ্যান্সার আমি আর এখন তোকে বলছি না স্টেপ বাই স্টেপ, আমি তোকে অ্যাপ্রোচটা বললাম, অ্যাপ্রোচটা এর আগেও বলেছিলাম, তাহলে অ্যান্সারে কিন্তু পরীক্ষার সময় স্টেপ 1 নাইট্রেশন কথাটা লিখলে হবে না, তোকে রিয়েজেন্টটা দিতে হবে, বুঝতে পেরেছিস। স্টেপ 2তে ওটার মধ্যে তোকে দিতে হবে যে ক্লোরিনেশনের রিয়েজেন্টটা, এসব কথাই কিন্তু লিখলে হবে না, এগুলো অ্যারো ফর্মেটে এইভাবে অ্যান্সার করতে হবে, এটা আমাদের আগে করা আছে, ঠিক আছে। তাহলে আমরা করছি না, আমি তোকে এখন জাস্ট অ্যাপ্রোচটা বললাম, বুঝিয়ে দিলাম। চল সেকেন্ড কোশ্চেনটা দেখ, একই কোশ্চেন ভাই, কী আছে চেঞ্জ, কোনো চেঞ্জ আছে সেকেন্ড কোশ্চেনে, কিছুই নেই, ক্লোরোর জায়গায় ব্রোমো, তাহলে আমরা ক্লোরিনেশনের জায়গায় ওখানে তখন করেসপন্ডিং ব্রোমিনেশনটা করবো Br2 আর Fe দিয়ে, একই কোশ্চেন। তারপরে দেখ 3 নাম্বারটা তুই এখন করবি, না করলে চলে, প্যারানাইট্রোটলুইনের ছবি আঁক, এটা করছি আমরা এখন, চল এখন করি এটা 3 নাম্বারটা, বেনজিন থেকে প্যারানাইট্রোটলুইন, বেনজিন থেকে প্যারানাইট্রোটলুইনের ছবি আঁক,
ঠিক আছে, প্যারা নাইট্রো টলুইন কীভাবে ছবি আঁকবো, টলুইন এঁকে প্যারাতে একটা NO2 লাগিয়ে দেবো। এখানেও দেখ সেই একই প্রশ্ন, ঠিক আছে, প্যারা নাইট্রো টলুইন মানে ভাই টলুইনের প্যারাতে লাগাবো হচ্ছে NO2, মেটাতে না, ঠিক আছে। তো ভাই এই কনভার্সনে কীভাবে করছি, একই জিনিস। যদি আমি দেখি আমি প্রথমে নাইট্রোবেনজিন বানাই, নাইট্রোবেনজিন বানালে সমস্যাটা কি, নাইট্রো ভাই মেটা ডাইরেক্ট, তাহলে এখানে দেখ প্রথমে নাইট্রো বানালে কিন্তু আমার এটা হবে না, এখানে প্রথমে বানাতে হচ্ছে টলুইন, টলুইন কীভাবে বানাবো বলছি না, টলুইন দেখ ভাই তোকে বলেছি মেজারমেন্ট কোড করে প্রিভেনশন করার কোনো দরকার নেই, তোকে নর্মাল ক্লিনিকের দিলে তোকে নাম্বার ঠিক আছে, তোকে অ্যান্সার দিলে তুই ইঞ্জিনিয়ার ছবি আঁক, আমি স্টেপ বাই স্টেপ করছি ইঞ্জিনিয়ার ছবি আঁক, আর এক্স্যাক্টলি CH2Cl লেখ, CH2Cl এর নিচে লেখ অ্যানহাইড্রাস AlCl3, CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। পরীক্ষার সময় অ্যানহাইড্রাস CH2Cl আর AlCl3 লিখে আসবি না, ঠিক আছে, কী হবে CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। ওকে, তাহলে আমার ফার্স্ট টপিক হলো টলুইন, টলুইনের ছবি এঁকে ফেল প্রোডাক্ট সাইডে, বেনজিনের মাথায় CH রেখে ফেললাম টলুইন, এখান থেকে অ্যারো দে। এইবারে এর মধ্যে তুই করবি হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, টলুইন থেকে অ্যারো দিয়ে ওর মধ্যে লিখবি কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট হয়ে যাবে টলুইনের রেসপেক্টে প্যারাতে NO2, বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। এবং এই যে কনভার্সন আমরা যে কটা ক্লাসে আর এখানে করছি এগুলোই তুই বাড়িতে বারবার প্র্যাকটিস করলে এগুলোই মোর দ্যান এনাফ, নতুন কোনো কনভার্সন করার জন্য এগুলোই সাফিসিয়েন্ট। চল পরে তারপরে চলে যাচ্ছি, তারপরে কোশ্চেন দেখ বলেছে আমি পাঠাবো, কি পাঠাবো বলে দিচ্ছি, ওই তার উপরের কোশ্চেনটা, হোয়াই উডস রিয়াকশন নট সুইটেবল ফর প্রিপারেশন অফ অ্যালকেন কন্টেনিং অড নাম্বার অফ কার্বন অ্যাটম। এটা আমরা বুঝি কেন করতে পারি না, কারণ মিক্সচার অফ অ্যালকেন ফর্ম হবে বলে, এটা আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এই পেজে কোরে হাউস বাদ দেওয়ার কিছু আছে কারোর ডাউট? এইবারে সেন্ট্রাল মডার্নের স্পেশাল কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 20, ভালো করে দেখ, সেকশন ডি কোশ্চেন নাম্বার 20। দেখ ভাই কী কোশ্চেন দিয়েছে, 5 মার্কস আছে কোশ্চেনটা, দেখ ড্র দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, 5 জনের এমো ডায়াগ্রাম দিয়েছে, তারপরে আরও অ্যাডিশনাল কোশ্চেন করেছে, তারপর ক্যালকুলেট বন্ড অর্ডার, এত কিছু করে 5 মার্কস। এতগুলো বন্ড অর্ডার আঁকতে দিয়েছে ডায়াগ্রাম, সরি এতগুলো এমো ডায়াগ্রাম দিয়েছে আঁকতে, 5 এই এমো ডায়াগ্রাম আঁকতে তো 15 মিনিট লাগবে, প্লাস আবার এতগুলো কোশ্চেন দিয়ে সব মিলিয়ে দিয়েছে 5 মার্কস। কিন্তু তারপরের কোশ্চেনটা দেখ, তারপরের কোশ্চেন আরও অদ্ভুত, শর্ট নোট অন হাইড্রোজেন বন্ডিং, এটা আমার পাঠানো আছে, কিন্তু এটাতে তো যতটুকুই লিখি না কেন এটা দেওয়া আছে 5 মার্কস, সব কিছু 5, ঠিক আছে, জানি না কেন ভাই কীভাবে দেয়। চল এটা আমাদের হয়ে গেছে, চলে আসি পরেরটা। পরের স্কুল WWA কাশীপুর, আমরা আপাতত করছি না যেহেতু স্টুডেন্ট নেই এটার। চলো আমরা যাবো ইন্দিরা গান্ধী 1 বার কর, ইন্দিরা 1 আগস্ট, আমরা একটা স্কুল স্কিপ করে যাচ্ছি, আমরা পরে করবো, ওটা অসুবিধার কিছু নেই। ইন্দিরা 1 আগস্ট বার কর, এই কাশীপুর না সরি সেন্ট্রাল মডার্ন ব্যারাকপুর একটা আছে, ছিল তো হোমওয়ার্ক আছে সেন্ট্রাল মডার্ন ব্যারাকপুর, ওটা আমরা আপাতত করছি না, ওটা স্টুডেন্ট নেই, কাশীপুরের আছে। ইন্দিরা গান্ধী 1 বার কর, ইন্দিরা 1, চল ইন্দিরা 1 পেজ নাম্বার 1, ইন্দিরা 1 পেজ নাম্বার 1, কোশ্চেন নাম্বার 4, কী হবে অ্যান্সার, বলছে দ্য সিম্পলেস্ট ফর্মুলা অফ আ কম্পাউন্ড কন্টেন্স 50% X 50% Y, তাহলে ফর্মুলা কী হবে, ফর্মুলা কী হবে, XY হবে না, চল কর, XY হবেই না। তো আমি তোকে বলছি এদিকে তাকা, শোন তোকে কথা বললাম, একটা মলিকুলের মধ্যে 100 গ্রামের মধ্যে 50 গ্রাম হাইড্রোজেন আছে আর 50 গ্রাম অক্সিজেন আছে, ফর্মুলা ওইচ হবে, হবে না ভাই, হবেই না, H2O2 হবে না। বার কর এম্পেরিক্যাল ফর্মুলা, এক্সের পার্সেন্টেজ বলছে 50, আবার বলছি ভাই স্টুডেন্ট যেগুলো মার্ক করেছে সেগুলো অ্যান্সার কিনা আমি জানি না, তুই কিন্তু সেটাকে অ্যান্সার ভেবে চলবি না, ওই জন্যই তুই বলেছি XY বা 50-50 দেখেছি XY হয়ে গেছে, ঠিক আছে, করে ফেল কর। X আছে 50%, Y আছে 50%, X এর অ্যাটমিক মাস বলেছে কত 10, Y এর বলেছে 20, তারপরে তুই বার করবি বলছে অ্যাটমিক রেশিও বার করে ফেল, X এর অ্যাটমিক রেশিও কত হবে 50/10, তাই তো, তার মানে হয়ে গেল 5, Y এর অ্যাটমিক রেশিও কত হবে 50/20, হয়ে গেল কত 2.5, বুঝতে পারছিস ভাই, ওই যে ছক কেটে কেটে যা কিছুক্ষণ আগে করলাম এইখানে করেছিলাম,
এত তুই ক্লিয়ার বুঝলি? চল বুঝেছিস তুই। সিম্পলেস্ট রেশিও কত হবে? 2.5 দিয়ে ভাগ করে দেবো দুটোকেই, 2.5 দিয়ে দুটোকেই ভাগ করবো, তাহলে কত হয়ে গেল বলতো? সিম্পলেস্ট রেশিও 2:1, তার মানে অ্যান্সার কী হবে? x/y। অপশন নাম্বার 2 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? বুঝেছিস? চল তারপরের পেজ, তারপরের পেজে কোশ্চেন নাম্বার 5 উপরের দিক থেকে বলছে 0.24 গ্রাম অফ আ ভোলাটাইল সাবস্টেন্স ডিসপ্লেসড 53.78 ml অফ এয়ার অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমরা মেজার করছি, মলিকুলার ওয়েট অফ দ্য সাবস্টেন্স কত হবে? মানে সোজা কথা থাকে এটাই বলছে যে একটা ভোলাটাইল সাবস্টেন্সের 0.24 গ্রাম 53.78 ml অফ এয়ারকে ডিসপ্লেস করে দেয়, মানে 53 ml এয়ারকে সরিয়ে ওই জায়গাটা অকুপাই করে, তার মানে এক্স্যাক্টলি, তার মানে 0.24 গ্রামের ভলিউম হচ্ছে 53.78 ml। এসটিপিতে বলে দিয়েছে, আমাকে বার করতে হবে এটার মলিকুলার ওয়েট কত হবে। কীভাবে করবো? ঠিক আছে, চল করা যাক। এটা কোন ল দিয়ে করছি বলতে বেসিক্যালি আমরা? অ্যাভোগাড্রো ল। বার কর অ্যাভোগাড্রো ল, বার কর, খাতা মতো বার কর, ওখানেই আমরা করে রাখি দরকার হলে, বা নাও বার করতে পারিস। অ্যাভোগাড্রো ল কী বলতে বলতো বল? এক্স্যাক্টলি 24 মানে হচ্ছে আমার 1 মোল। তারপরে দেখ আমাকে কোশ্চেনটার মধ্যে বলেছে 0.24 গ্রাম, কথা বল, বেশি করে কথা বল, ঠিক আছে? 0.24 গ্রাম এটার ভলিউম কত হচ্ছে? তাহলে 0.24 গ্রামের ভলিউম হচ্ছে কত? 53.78 ml। এসটিপিতে, পুরোটাই ভাই এসটিপিতে খেলা চলছে। আচ্ছা, অ্যাভোগাড্রোস ল কী বলে? অ্যাভোগাড্রোস ল বলে হচ্ছে অ্যাট এসটিপি 22,400 ml, মানে 22,400 ml, এটা মানে কত মোল? 1 মোল। তাহলে আমরা কীভাবে করছি বলতে? এইভাবে বার করবো। 53.78 ml মানে হচ্ছে 0.24 গ্রাম, তাহলে 22,400 ml মানে কত মোল আগে আমাকে বার করতে হবে, কত মোল হচ্ছে ওটা, ঠিক আছে? চল বার করা যাক। তাহলে 22,400 ml মানে 1 মোল, তাহলে 53.78 ml মানে কত মোল হবে? বার কর আগে, বার কর কত মোল? 53.78 মানে কত মোল? মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 22,400 ml এর 1 মোল হয়, তাহলে এত ml এর কত মোল হয় আগে বার করি। এত ml মানে কত মোল হয়? ক্যালকুলেটর বসে বলতো কত আসছে? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, মানে 0.0024 এত মোল এসছে। বোঝা গেছে? বুঝতে পারলাম? আর তুই বুঝেছিস? চল বুঝলাম। তাহলে এইবারে দেখ বেসিক্যালি কী করলাম, এত তুই বুঝতে পারছিস কী করেছি? বুঝেছিস তুই? তাহলে আমাকে তো মলিকুলার ওয়েট বার করতে হবে। মলিকুলার ওয়েট মানে কি? কত মোলের মাস? 1 মোলের মাস। তাহলে দেখ 0.0024 মোলের মাস কত এসছে বলতো? 0.24 গ্রাম। তাহলে 1 মোলের মাসটা আমায় বার করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে 0.0024 মোল ইকুয়াস টু 0.24 গ্রাম, তাহলে 1 মোল মানে কত হবে? এত মোল ইকুয়াস টু 0.24 গ্রাম, দেয়ারফোর 1 মোল মানে কত হচ্ছে বল? এ তো নর্মাল ইউনিটের মতন মুখে মুখে হয়ে যাচ্ছে, কত আসছে? 100 গ্রাম। তবে মলিকুলার মাস কত হলো? 100 গ্রাম পার মোল। এটা হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে করেছি বোঝা গেছে? আমি আগে বার করে নিলাম ভাই 22,400 ml মানে 1 মোল, তাহলে অত ml মানে কত মোল? আমাকে 1 মোলের মাস বার করতে হবে। অত মোল মানে এত গ্রাম, 1 মোল মানে কত গ্রাম? খেলা শেষ, 100 গ্রাম। জাস্ট ফর্মুলা দিয়ে অঙ্ক, আর কিচ্ছু নেই এর মধ্যে। এদিক ওদিক ফর্মুলা এইভাবেই চলে। হয়েছে এটা? চলে এইবারে এই পেজে আর কিছু আছে? এই পেজে আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলছে অ্যাসারশনের স্টেটমেন্টটা, কোয়ান্টাম নাম্বারস অ্যারাইজ অ্যাজ এ ন্যাচারাল কনসিকোয়েন্স ডিউরিং দ্য সলিউশন অফ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল বলতো? বার কর, খাতার মধ্যে বার কর। অ্যাটমিক স্ট্রাকচার, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বার কর।
অ্যাটমিক স্ট্রাকচার বার কর শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। দেখ লেখা আছে d2 psi dx2 প্লাস d2 psi dy2 প্লাস d2 psi dz2 লেখা আছে না? আচ্ছা দেখ, যখন শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম ওই ইকুয়েশনটা সলভ করলে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো পাই। এটা লেখা আছে কথাটা, না লেখা থাকলেও কোনো ব্যাপার নেই, কারণ আমরা এটা বলেছিলাম যে আচ্ছা না লেখা, তার মানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে আমরা পাই হচ্ছে কোয়ান্টাম নাম্বারগুলো। তাহলে বলে অ্যাসারশন স্টেটমেন্ট ঠিক না ভুল? ডিউরিং দ্য সলিউশন অফ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ওখান থেকে আমরা পাচ্ছি। তাহলে অ্যাসারশন স্টেটমেন্ট আছে ঠিক, রিজন স্টেটমেন্টটা ঠিক না ভুল বলতো? ঠিক না ভুল বল? ভুল, এক্স্যাক্টলি। এটা কোন ল বলতো, কোন স্টেটমেন্ট? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, তাই না? চারটে কোয়ান্টাম নাম্বার সেম হবে না, তিনটে আমার হতে পারে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার তখন আলাদা হতে হবে, এরকম কেস আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসারশন রাইট, রিজন রং। তারপরের কোশ্চেনটা দেখ, এই কোশ্চেন তোকে বলেছিলাম যে একমাত্র স্কুলে আসবে এবং স্কুলে এসছেও। কোশ্চেন নাম্বার 9 দেখ, কোশ্চেন নাম্বার 9, 58-এর ইলেকট্রনিক কনফিগারেশন বার কর, পিরিয়ড টেবিল বার কর। তোকে বলেছিলাম কোন থেকে কোন লেন্সটা আমাদের বোর্ডে লাগে না, এরকম একমাত্র স্কুলেই দেবে। পিরিয়ড টেবিল 58 বার করতে দিয়েছে, তাই তো? কি লেখা আছে বলতো খাতার মধ্যে? যেটা লেখা আছে বল, কিছু লেখা আছে? 57 থেকে কি স্টার্ট হয়ে যাচ্ছে বলতো? ল্যান্থানাইটস। বলেছিলাম ল্যান্থানাইটস আমাদের দেয় না। 57 থেকে 71 আমাদের দেবে না, 89 থেকে 103, ইনফ্যাক্ট 57-এর পরে কিছু দেবেই না, দেয়ই না, একমাত্র স্কুলে দেয়। বলে ভাই এত পিরিয়ড টেবিল আছে, মুখস্থ করে ফেলো, হয়ে গেল। তোকে ক্লাস 12-এও মুখস্থ করতে হবে না ইনফ্যাক্ট এগুলো, ঠিক আছে? দিয়েছে এখানে 58, 57-এর পরেরটা হবে। 57টা তোর খাতায় কি লেখা আছে দেখ তো? 56 লেখা আছে? 57 না লেখা থাকলে কোনো সমস্যার কিছু নেই। আছে লেখা? আছে লেখা 57? কিছু আছে লেখা 57? আচ্ছা চল দেখ কীভাবে করবো। প্রথম কথা করার দরকার নেই, কারণ আমাদের ক্লাস 12-এ ওটা মুখস্থ করতে লাগে না। ক্লাস 12-এ একমাত্র ভাই এখানে 63টা মুখস্থ করতে লাগে, ওখান থেকে কোশ্চেন আসে বলে, আর কিছু দরকারই পড়ে না। এদিকে দেখ 57 বা 58, এটা কোশ্চেনে কত বলেছিল? 58টা বলেছে, তাই তো? আচ্ছা 58 মানে কোথায় আছে তুই বলতো? 58-এর আগে পড়ে, এটা তুই বলতে পারবি, এটা তোকে বলতে হবে। 58-এর আগে পড়ে যে ইনার্ট গ্যাসটা আছে ওর অ্যাটমিক নাম্বার কত? 58-এর আগে পড়ে যে ইনার্ট গ্যাসটা আছে তার অ্যাটমিক নাম্বার কত? মাথা খাটিয়ে বল দেখি, পারি বলতে? পিরিয়ড টেবিল তো অনেকদিন আগে পড়েছিস, এটাই হচ্ছে ব্যাপার। কততে আছে? 54। প্রথম আমাদের কত আসে? 2-এ আসে, 2-এ হচ্ছে হিলিয়াম আসলো। তারপরটা কত আসে? 10-এ আসে, 8 অ্যাড করলে চলে আসে। তারপরেরটাও 8 অ্যাড করলে চলে আসে 18। তারপরেরটা কত অ্যাড করতে হয়? 18-এর সাথে আবার 18 অ্যাড করতে হয় 36। তারপরটা আবার 18 অ্যাড করলে 54 আসে। তাহলে 54 আমার আছে, ঠিক আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে জেনন হচ্ছে আমার ভাই 54। এবার পিরিয়ড টেবিলে খাতা বার করতে আমরা কীভাবে বার করতাম মনে আছে? আমরা ইনার্ট গ্যাসটাকে আগে দেখতাম কে আছে আশেপাশে, তারপর ওটার রেসপেক্টে এগিয়ে বা পিছিয়ে আসতাম। তার মানে আমার এখানে ইনার্ট গ্যাসটা চলে গেলে কোথায় ভাই? জেননটা চলে গেছে, জেনন 54। ক্লিয়ার? বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি। এইবারে জেনন কত নাম্বার পিরিয়ডে আছে? পিরিয়ড টেবিল না দেখে বল দেখি কত নাম্বার আছে? 5-এ। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাহলে 5 নাম্বারে আছে। বুঝেছিস? বোঝা যাচ্ছে? তাহলে জেননের পর থেকে এবার স্টার্ট হবে 56, সরি ভাই 55, 56, তারপরে 57, 55। বুঝতে পারছি? বোঝা যাচ্ছে? তুই বলতো 55 পিরিয়ড টেবিল না দেখে বল 55-এর গ্রুপ নাম্বার কত হবে? এগুলো কমন সেন্স লাগিয়েও বলা যাচ্ছে। কত হবে 55-এর গ্রুপ নাম্বার? 1। 56-এর কত হবে? 2। তাহলে বলতো 55-এ যে আছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত হবে? জেনন তো আমি বুঝেছিলাম 5খানা শেল, এখানে n 5-এ শেষ হয়ে গেছে। 55-এ যে আছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হবে? 55, 56, এটা কত নাম্বার পিরিয়ডে ঢুকে গেছে বলতো? 6 নম্বর পিরিয়ড। তাহলে ভাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6ই হবে, তাই তো হয়, আমার মতো পিরিয়ড ওইভাবেই আসে। তাহলে 55 যে আছে 55-এ ওর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6। আচ্ছা বল এখানে এটা কোন ব্লকের মধ্যে পড়ছে বলতো? 55, 56 বল কোন ব্লকে পড়ছে? এরা এস ব্লক। তাহলে 55-এর ইলেকট্রনিক কনফিগারেশন বলতো 6s1, আগে থাকবে হচ্ছে জেনন। বুঝতে পেরেছিস? বোঝা যাচ্ছে? 56 কি হবে? 6s2। তার আগে থেকে থাকবে ভাই জেনন থাকবে, তাহলে তুই বুঝেছিস? বোঝা গেছে? 57
57-এ কী হবে তুই ভাব ভাই। আমরা যখন একটু ফিরে আসি, আমরা এইখানটাতে আসছি, এদিকে তাকা। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কোথায় আছে? 3 নম্বর পিরিয়ডে। স্ক্যান্ডিয়ামটা আছে হচ্ছে, সরি 3 নম্বর, 4 নম্বর পিরিয়ডে আছে। 4s থাকে তো তার আগে, তা ক্যালসিয়াম 4s, পটাশিয়াম 4s, স্ক্যান্ডিয়াম 4s, কিন্তু ইলেকট্রনটা কোথায় আছে ভাই? এখানে 3D-তে হয়, তাই না? 3D, 4s to 3d1, তাই তো? স্ক্যান্ডিয়ামটা 4s to 3d1, বুঝতে পারছিস? 4s to 3d1, তাহলে সিমিলার হচ্ছে স্ক্যান্ডিয়ামের নিচে যে আছে তার কি বলতো 5s to 4d1, বুঝতে পারছিস? এর ঠিক নিচে যে আছে কত হবে? 6s to 5d1, একইভাবেই চলছে। তাহলে ভাই এটাই তো 57, দেখ ওই যে ভাই 54 জেনন, দেখতে পাচ্ছিস? 54, 55, 56, 57, এতদিন বুঝেছো এটা? তাহলে 57 যে আছে তার কি আমার হয়ে যাবে বলতো? জেনন, তারপরে কি হবে? 6s to 5d1, এতদিন ক্লিয়ার, বোঝা গেছে? 6s to 5d1 বুঝেছিস? এইবারে এরপরে যারা আছে বেসিক্যালি ল্যান্থানামের পরে কটা এলিমেন্ট আছে এদিকে তাকাচ্ছি, দেখ ল্যান্থানামের পরে কজন আছে এদিকে গোদ। তাহলে ল্যান্থানাম হচ্ছে 57টা হচ্ছে ল্যান্থানাম বেসিক্যালি, 57টা হচ্ছে ওখানে লেখা আছে 6s to 5d1। ল্যান্থানামের পরে সবুজ খালি তারও কটা আছে দেখ, গোনা যাক 1 2 3, ল্যান্থানাম বাদ দিয়ে বলছি, ল্যান্থানাম বাদ দিয়ে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা যে ইলেকট্রন কোথায় ঢোকে বলতে? এফে, কারণ এফে আমার ম্যাক্সিমাম ঢোকে হচ্ছে 14খানা ইলেকট্রন, ওরা হচ্ছে এ ব্লক এলিমেন্ট, ওই জন্য ল্যান্থানামের পরে যে 14 জন আছে ওইখানে আমার ইলেকট্রনগুলো ঢুকবে এফ এর মধ্যে, এফ সাবশেলের মধ্যে, বুঝতে পেরেছিস? ওই জন্য হচ্ছে আমার ল্যান্থানাম, ওদের বলে হচ্ছে এ ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এইবারে 6s to 5d1 হয়ে গেছে, বুঝেছিস? এর পরের ইলেকট্রনটা কোথায় আবার ঢুকবে? কারণ 57, আমাকে তো 58 বলেছে, 58টা জানতে চেয়েছে, 58 জানতে চেয়েছে। 58 মানে হয়ে গেল হচ্ছে ভাই এই 57-এর পরের জন, বুঝতে পারছিস? মানে এখানে এফে স্টার্ট হয়ে গেছে, এবারে হবে হচ্ছে এফে স্টার্ট হবে, বোঝা গেল? তাহলে এফটা আমার কত নম্বর হবে? দেখ ভাই 6s to 5d, প্রথমবার এফ আসে হচ্ছে এখানে, আমাদের একদম এফ আছে একদম নিচের দুখানা, একদম নিচের দুখানা পিরিয়ডে আমাদের এফ আছে। এবারে দেখবি আমরা এরকম কোশ্চেন অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম যে হোয়াই 1p ইজ নট পসিবল, কোশ্চেন পড়েছি এবং তোকে পাঠানো আছে। হোয়াই 2d ইজ নট পসিবল, কোশ্চেন আছে এরকম। সিমিলারলি একটা কোশ্চেন আছে হোয়াই 3f ইজ নট পসিবল, একই রিজন, এভাবে আমরা করতাম ওই একই রিজন। অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বারের জন্য আমরা এতগুলো ভ্যালু পাই, ওখানে ওই ভ্যালুটা হচ্ছে না বলে আমরা পাই না, এরকমই আমার অ্যান্সার এগুলো সব আছে। তার মানে আমার দেখ 1 দিয়ে কী হয় বেসিক্যালি, যখন 1 নাম্বার শেল 1s, 2 নাম্বারে এদিকে তাকা, 2 নাম্বারের জন্য 2s আসছে, দেখ 1p কি হতো না ভাই? 1p হয় না, 2p হয়। 3s 3p 3d হয়। 1d হতো না ভাই? 1d হয় না। 2d হতো, 2dও আমার হয় না। আমি ক্যাপিটাল লেটারে লিখছি, ক্যাপিটাল লেটারে লেখা উচিত না, স্মল লেটারে লেখা উচিত।